আচ্ছা দেখো আমি স্যার আরেকবার 18 গ্রাম অফ, স্যার 18 গ্রাম হবে না 40 গ্রাম হবে ওয়াটার? ওয়াটার 40 না, আমি বলি, আমি শুরু থেকে আবার বলি, একটু মনোযোগ দাও। In this reaction, in a reaction chamber, 50 gram of sodium carbonate, 40 gram of water, and 25 gram of carbon dioxide are mixed together. Calculate the remitting reactant. The reaction is that the balanced chemical equation. So, in this chemical equation, we have 106 gram of sodium carbonate reacts with 18 gram of water, right? Have you any confusion with this? Clear? No Okay. sir, no confusion. Okay. So I write this in the sentence. 106 gram of sodium carbonate reacts with 18 gram of water. So we have 50 gram of sodium carbonate. So 50 gram of sodium carbonate reacts with how much of water? Unitary method. Okay. তো এখানে কত হয় বলো তো, রেজাল্টটা কত হয়? 8.5 approx 8.5 গ্রাম অফ ওয়াটার। আচ্ছা দেখো, এখন 50 গ্রাম কি সোডিয়াম কার্বনেট কত গ্রাম ওয়াটারের সাথে বিক্রিয়া করে? 8 গ্রাম, 8.5। তাহলে কোনটা শেষ হয়ে গেছে? 8, আমার ওয়াটার আছে 40, কিন্তু 8 গ্রাম ওয়াটারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট শেষ হয়ে গেছে। তাহলে কোনটা আগে শেষ হয়েছে এই দুইটার মধ্যে? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। তাহলে এই ওয়াটার লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট নয়, এটা আমরা গেস করে ফেললাম, যেহেতু ওয়াটার অবশিষ্ট থাকে। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে ফিনিশড ইটসেলফ ডিউরিং দ্য রিঅ্যাকশন, তাহলে এটা ফিনিশড হয় না, তাহলে ওয়াটার আমাদের কনসিডারেশনে বাদ। তাহলে হওয়ার চান্স আছে কার কার? সোডিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড, এই দুইটার মধ্যে একটা হবে, তাই না? যেহেতু ওয়াটার বাদ, অবশিষ্ট থাকে, যেটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দেব। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এখন আমরা করব হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, যেহেতু ওয়াটার অবশিষ্ট থাকে, ওয়াটার লিমিটিং রিঅ্যাকট্যান্ট না, তাহলে সোডিয়াম কার্বনেট আর এর মধ্যে করি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট রিঅ্যাক্ট করে কত সাথে? কত সাথে? 44 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইডের সাথে, 44 কার্বন ডাইঅক্সাইড, রাইট? এখন 1 গ্রাম সোডিয়াম কার্বনেট কত সাথে করে? আর হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট আছে কত, সাপ্লাইড কত? 50। 50 কত সাথে করে? 50 গ্রাম হবে তোমার 44 ইনটু 50 বাই 106। কত হয় দেখো এখানে, কত হয় বলো তো? স্যার 20.75। 20.75। আচ্ছা 20.75 আমার কি সাপ্লাইড? আমার সাপ্লাইড ছিল কত? 25। তাহলে কি এটা অবশিষ্ট থাকে কিনা, রিমেইনিং নাকি ফিনিশ? জি স্যার। এটা অবশিষ্ট থাকে, স্যার রিমেইনিং। রিমেইনিং। তাহলে এটাও কি লিমিটিং রিঅ্যাকট্যান্ট নয়, তাহলে এটাও নয়। তাহলে আগে শেষ হচ্ছে কোনটা? এটা। তাহলে সোডিয়াম কার্বনেট ইজ দা লিমিটিং রিঅ্যাকট্যান্ট। সো দা সোডিয়াম কার্বনেট ইজ লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তোমরা কি বুঝেছো তিনটা হলে কিভাবে করবা? বুঝেছো? স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আপনি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড দিয়ে করছেন, আমরা এখানে 25 গ্রাম দিয়ে কেন করতে পারলাম না? 25 দিয়ে করতে পারবা তো, অসুবিধা নাই। তখন তোমার লিখতে হবে কি জানো? তখন এই পাশে লিখতে হবে কার্বন ডাইঅক্সাইড। বুঝছো? আমি কি বুঝাতে পারছি? মানে তোমার, তুমি যেটা বলতেছো, হ্যাঁ, তুমি 25 দিয়ে ক্যালকুলেশন করবা। আমার কথা শুনতে পাচ্ছ ছেলেরা? জি স্যার। আচ্ছা আমি তাহলে এটা একটু অন্য পেজে করি। ও বলতেছে 25 দিয়ে করবে, তাহলে এভাবে করতে হবে। দেখো করা যাবে, যাবে না কেন? 44 গ্রাম
আমরা ইকুয়েশন থেকে পাই, ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন থেকে পাই 44 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাক্টস উইথ কত 106 গ্রাম অফ সোডিয়াম কার্বনেট Na2CO3, দেন 1 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড কত সাথে করে, দেন আচ্ছা আমাদের সাপ্লাই কত 25, তাই আমি 25 দিয়ে করলাম, হ্যাঁ, সমান সমান equals to 106 into 25 by 44, কত দেখো এখানে কত হয় বলো তো, 60.22 60.22, আমার কি 60 পয়েন্ট আছে, আমার আছে 50, 60.22 গ্রাম আমি সোডিয়াম কার্বনেট কই থেকে পাবো, এটা আগেই তো শেষ হয়ে গেছে তাই না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এভাবেও কি করা যাবে, লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তাহলে সোডিয়াম কার্বনেট হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তাহলে তুমি আরেকজন যে বলছিলা 25 দিয়ে 25 দিয়ে করা যাবে কিনা, হ্যাঁ করা যাবে, তুমি যেভাবে ডিজাইন করো উত্তর কি হবে, একটাই হবে। ক্লিয়ার? তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট তিন রিঅ্যাকট্যান্টটা হলো। আমি তাহলে চ্যাপ্টার 7 এ যাই, হ্যাঁ ওকে। আর কোনো প্রশ্ন চ্যাপ্টার 6 এর উপর? ছেলেরা আর কারো কোনো কনফিউশন বা প্রশ্ন? নো স্যার নাই। আচ্ছা, চ্যাপ্টার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চ্যাপ্টার 7 টা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বেসিক চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা অনেক চ্যাপ্টারের সাথে রিলেটেড, পরবর্তী চ্যাপ্টারগুলোতেও এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসে। কেমিক্যাল রিঅ্যাকশন, আচ্ছা কেমিক্যাল চেঞ্জটা আগে আমরা বুঝি। কেমিক্যাল রিঅ্যাকশন মানে হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। চেঞ্জ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ আর একটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে চেঞ্জ অফ দ্য স্টেট, solid may be convert to liquid, liquid may be convert to gas or etc, or solid may be convert directly to gas. This is the physical change, but the main compound is not changed, okay. Or in chemical change, the one compound convert into another one by chemical reaction. So chemical change means the chemical reaction. Our new chapter is chemical reaction or chemical change. The equational form of chemical change is called the chemical reaction, okay. Chemical reaction is the short form of chemical change, understand? Okay, so I'm going to the whiteboard for this chapter. Chapter 7 শুরু করছি, হ্যাঁ। তাহলে চ্যাপ্টার 7 এ শুরুতেই হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জের মধ্যে পার্থক্য, এটা তোমরা পারবা। ফিজিক্যাল চেঞ্জে কি হয় না, যে তোমার যে মূল পদার্থের যেটা সাবস্টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু স্টেটের পরিবর্তন হয়। কেমিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে কি হয়ে যায়, সাবস্টেন্সটাই চেঞ্জ হয়ে যায়, এক সাবস্টেন্স থেকে আরেক সাবস্টেন্সে কনভার্ট হয়, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা মূলত আমার ফিজিক্যাল চ্যাপ্টার না, ফিজিক্যাল চেঞ্জের চ্যাপ্টার। আমরা চ্যাপ্টার 2 পড়েছি, স্টেট অফ ম্যাটার। এখানে আমরা দেখেছি যে কিভাবে একটা সলিড কিভাবে লিকুইড হয়, লিকুইড কিভাবে গ্যাস হয়, ওই চ্যাপ্টারটা আমরা পড়ে ফেলেছি ফিজিক্যাল চেঞ্জের উপর। এখন কেমিক্যাল চেঞ্জের উপর আমার চ্যাপ্টার কেমিক্যাল রিঅ্যাকশন, ওকে। আচ্ছা, কেমিক্যাল রিঅ্যাকশন অনেক ভাবে অনেক রকম। তাহলে অ্যাকর্ডিং টু দা রিঅ্যাকশন সাইড, ওকে, direction, according to the direction, chemical reaction is two type. Direction, okay, direction এর উপর ভিত্তি করে কেমিক্যাল রিঅ্যাকশন কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিভার্সিবল আর একটা হচ্ছে ইরিভার্সিবল। Reversible reaction and irreversible reaction. Irreversible reaction is the reaction which only the reactant convert to the product, okay. Irreversible, আমি এই ক্লাসটা ওইভাবে গুছাতে পারি নাই, বুঝছো, হোয়াইট বোর্ডে পড়াতে হচ্ছে। ইরিভার্সিবল হচ্ছে যেটা কি হবে, একমাত্র শুধুমাত্র রিঅ্যাকট্যান্টটা কনভার্ট হবে কিসে, প্রোডাক্টে, কিন্তু প্রোডাক্ট আবার রিঅ্যাকট্যান্টে ব্যাক করবে না, সেটাকে বলা হয় ইরিভার্সিবল রিঅ্যাকশন। যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেট। স্যার তার মানে শুধু অ্যাডিশন রিঅ্যাকশন হবে, সিনথেসাইজিং রিঅ্যাকশন হবে না?
সবই হবে, দেখাচ্ছি আমি। এক পাশ থেকে সংগঠিত হবে। হ্যাঁ, তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এটা কি এডিশন রিঅ্যাকশন? না, এটা ডিসোসিয়েশন রিঅ্যাকশন। এটা কি ইরিভার্সিবল, তাই না? ডিকম্পোজিশন। ওকে, তাহলে ইরিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে কি রিঅ্যাকট্যান্টটা প্রোডাক্ট হবে, কিন্তু প্রোডাক্টটা কি হবে না, রিঅ্যাকট্যান্ট হবে না। যেমন আমি আরেকটা ইরিভার্সিবল রিঅ্যাকশন দিচ্ছি, মনে করো Na সোডিয়াম প্লাস ক্লোরিন NaCl, এটাও কি ইরিভার্সিবল। ইরিভার্সিবল মানে হচ্ছে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট হবে, বাট প্রোডাক্ট রিঅ্যাকট্যান্টে আসবে না, এক পাশ থেকে সংগঠিত হবে। এটা থেকে এই সাইড থেকে এই পাশে আসবে, কিন্তু এই পাশ থেকে আবার এটাতে ব্যাক করতে পারবে না। বুঝতে পেরেছো? ইরিভার্সিবল রিঅ্যাকশন আমরা এতদিন যা করেছি ম্যাক্সিমামই ইরিভার্সিবল রিঅ্যাকশন করেছি। মানে স্যার ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড রিঅ্যাক্ট করলে আর ক্যালসিয়াম কার্বনেট না হবে না? না, হবে না, হবে না, হবে না। কারণ কি জানো? কারণ হচ্ছে এখানে রিঅ্যাকশনটা ফর্ম হওয়ার সময় কার্বন ডাই অক্সাইডটা তো গ্যাস আকারে উপরে উঠে চলে যায়, বুঝছো? বুদ 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 করে, বুঝছো? ও আচ্ছা। এই কারণে এটা আর পিছনে ব্যাক করে না। ম্যাক্সিমাম রিঅ্যাকশন মনে করো 90% রিঅ্যাকশন হচ্ছে ইরিভার্সিবল। রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্ট হলে প্রোডাক্ট থেকে আবার রিঅ্যাকটেন্টে যাওয়া যায় না। হ্যাঁ, আর কিছু রিঅ্যাকশন আছে রিভার্সিবল, সেটা আমরা দেখবো এখন। আমি কি বলি CaCO3 কি স্যার এখানে রিঅ্যাকট্যান্ট? হ্যাঁ, CaCO3 হচ্ছে রিঅ্যাকটেন্ট আর ওটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, মানে যে রিঅ্যাকশন গুলো লেফট সাইড থেকে রাইটে যাবে, রাইট থেকে লেফটে আর ব্যাক করবে না, রিঅ্যাকটেন্ট প্রোডাক্ট হবে, প্রোডাক্ট আবার রিঅ্যাকটেন্ট হবে না, সেটা হচ্ছে ইরিভার্সিবল। ওকে, আচ্ছা, দেন আচ্ছা রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশনে কি হবে, এক পাশ থেকে আরেক পাশে মুভ করতে পারবে। হ্যাঁ, তাহলে রিভার্সিবল রিঅ্যাকশনে আমরা দেখি তোমার এরকম হাইড্রোজেন প্লাস আয়োডিন, হাইড্রোজেন আয়োডিন, রাইট? তাহলে এটাতে হচ্ছে সামনে 2 দিতে হবে। এখন দেখো একই সময়ে এই রিঅ্যাকশনটাতে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড হয়, এবং হাইড্রোজেন আয়োডাইড ভেঙে আবার হাইড্রোজেন এবং আয়োডিনে কনভার্ট হয়, দুই দিক থেকে সংগঠিত হয়। এট দ্য সেম টাইম the reactant convert into the product and the product convert into the reactant, দুই দিক থেকে এই বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে, সেটাকে বলা হয় রিভার্সিবল রিঅ্যাকশন। তোমরা কি বুঝতে পেরেছো? আরেকটা एग्जांपल দেই, CH3COOH, প্লাস তোমার C2H5OH, C2H5OH। আচ্ছা, এটা লাগবে না, এটা হচ্ছে জৈব রসায়ন চ্যাপ্টার যখন পড়াবো তখন সহজ লাগবে, এখন কঠিন মনে হবে। লাস্টের চ্যাপ্টারের আগে এটা আমি দিলাম না। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে শেষের চ্যাপ্টারটা পড়লে ইজি লাগবে না কঠিন লাগবে। আমি অন্য একটা एग्जांपल দিই, যেমন মনে করো N2 প্লাস H2, এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন হবে তোমার NH3 2NH3, তাহলে এখানে হবে 3। তোমরা কি বুঝতে পেরেছো রিভার্সিবল রিঅ্যাকশন ছেলেরা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা দেন এটা হচ্ছে ডিরেকশনের উপর ভিত্তি করে রিঅ্যাকশন। এখন আমরা পড়বো হচ্ছে হিটের উপর ভিত্তি করে, হিট ট্রান্সফারের উপর ভিত্তি করে রিঅ্যাকশন আবার দুই প্রকার, একটা হচ্ছে এক্সোথার্মিক আর একটা এন্ডোথার্মিক। তাহলে এক্সোথার্মিক হচ্ছে যে রিঅ্যাকশনটাতে হিট ইভলভ হয় সেটাকে বলা হয় এক্সোথার্মিক রিঅ্যাকশন। বুঝতে পেরেছো? তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশন কোনটা, হিট কি ইভলভ হচ্ছে না অ্যাবজর্ব হচ্ছে
সেটার উপর ভিত্তি করে রিঅ্যাকশন আবার দুই প্রকার। এক্স হচ্ছে স্যার হিট বাইর হচ্ছে। হ্যাঁ, এক্সোতে হচ্ছে হিট বের হবে, হিটের উপর ভিত্তি করে রিঅ্যাকশন দুই দুই প্রকার। এক্সোথার্ম, থার্মাল তো বুঝোই, হিট, থার্ম মানে হচ্ছে হিট। এক্সোথার্মিক, এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি হবে, হিট ইভলভ হবে। তাহলে ফর এক্সাম্পল একটু আগে যে আমরা একটা রিঅ্যাকশন লিখছিলাম না, ওইটাই এক্সোথার্মিক। N2 প্লাস 3H2 2NH3। সমতাকরণটা বুঝছো? এটা ব্যালেন্সিংটা বুঝেছো ছেলেরা? ব্যালেন্সিং কি ক্লিয়ার? এটা কেন 3 দিছি, কেন 2 দিছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে Yes, sir. এখানে এখানে হচ্ছে এই এটা তো উৎপন্ন হবে, পাশাপাশি প্লাস 92 কিলোজুল তাপ উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াটাতে এটা আর এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, অ্যামোনিয়া উৎপন্ন করবে এবং 92 কিলোজুল তাপ উৎপন্ন করবে। এখন এই রিঅ্যাকশনটাকে আমরা আবার আরেক ফরম্যাটে লিখতে পারি, N2 প্লাস 3H2 রিভার্সিবল সাইন, দেন হচ্ছে 2NH3। আর এখানে কমা দিয়ে হচ্ছে ডেল এস, ডেল এস মানে হচ্ছে তাপের পরিবর্তন, ধৃত তাপ, এনথালপি, হিট চেঞ্জ, চেঞ্জ অফ হিট, এনথালপি ইকুয়ালস টু মাইনাস 92 কিলোজুল। মাইনাসটা মিনিং কি জানো? মাইনাসটার মিনিং হচ্ছে উৎপন্ন হওয়া, এখানে এটা মাইনাস মানে কি, উৎপন্ন হয়েছে। এনথালপির ক্ষেত্রে মাইনাস মানে হচ্ছে উৎপন্ন হওয়া। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এইটা আরেকবার বুঝাবে? শোনো, ডেল এইচ এর মান নেগেটিভ মানে হচ্ছে তাপ, হিট উৎপন্ন হচ্ছে, ডেল এইচ এর মান পজিটিভ মানে হচ্ছে হিট শোষিত হচ্ছে। ডেল এইচটা কিভাবে করে জানো? ডেল এইচ এর একটা আমরা ওই নেক্সট চ্যাপ্টারে, চ্যাপ্টার 9 এ ডেল এইচ এর অঙ্ক করব, ওইখানে ডেল এইচ এর একদম ডেফিনেশন আছে এনথালপির। হ্যাঁ, তারপরও তোমরা যেহেতু বুঝতে পারো, এখানে আমি দেখাচ্ছি। দেখো, ডেল এইচ ইকুয়ালস টু reactant heat minus product heat, heat of the reactant heat বা এনার্জি মাইনাস প্রোডাক্ট হিট। বুঝতে পেরেছো? রিঅ্যাকট্যান্টের যে হিট, এটা থেকে প্রোডাক্টের হিট মাইনাস করলে কি হবে, ডেল ইজ পাওয়া যায়। ডেল ইজ এর ডেফিনিশনই হচ্ছে এটা, the heat change of a reaction, it is called the enthalpy. ওকে, তো দেখো আমি এই বিক্রিয়াতে মনে করো এখানে হিট ছিল মনে করো 100, 100, হ্যাঁ, এই পাশে মনে করো হিট হলো 192, তাহলে এটা মাইনাস হয়ে যাবে না? 100 মাইনাস এই 100 192, এগুলো কিন্তু আমি তোমাদের বোঝার জন্য এমনিই দিয়েছি, এগুলো কিন্তু 100 192 না। বুঝতে পেরেছো? তোমরা যে মাইনাসটা বোঝার জন্য, তাহলে ডেল ইজ ইকুয়াল টু মাইনাস 92। ওই এটা কেন হয়েছে মাইনাস? ডেল ইজ এর ডেফিনিশনের কারণে। এখন কি ক্লিয়ার ছেলেরা? Yes, sir. Yes, yes. ওকে, তাহলে এই যে এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি হবে, হিট ইভলভ হবে এবং ডেল ইজ ভ্যালু কি, নেগেটিভ। ডেল ইজ ভ্যালু নেগেটিভ, নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য হিট ইজ ইভলভড। ওকে, ক্লিয়ার? স্যার যেখানে প্রোডাক্টের হিট রিঅ্যাকটেন্টের হিটের থেকে বেশি থাকবে সেটা হচ্ছে এক্সোথার্মিক। এক্সোথার্মিক, হ্যাঁ, মানে আগে যা হিট ছিল তার চেয়ে আরো বেশি হিট উৎপন্ন হবে। হ্যাঁ, বুঝতে পারছো? এই জন্য ডেল ইজ এর ভ্যালুটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আগের চেয়ে হিট কি আরো 92 বেশি উৎপন্ন হয়েছে না? এজন্য দুই ফরম্যাটে লেখা যায়, বিক্রিয়ার সাথে লিখলে প্লাস দিয়ে আর ডেল ইজ দিয়ে লিখলে কি মাইনাস, এক্সোথার্মিকে। এখন আমরা দেখবো এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিকটা কি, হিট আরো অ্যাবজর্বড হবে, হিট কি হবে, অ্যাবজর্ব হবে, উৎপন্ন না করে হিট আরো শোষণ হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা রিঅ্যাকশন লিখি এক্সাম্পল হিসাবে, তোমার N2 প্লাস O2,
এটাও একটা reversible reaction which produce 2NO. এটা স্পেশাল টাইপ অফ রিঅ্যাকশন, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটাতে কি হয়, এটা হচ্ছে এন্ডোথার্মিক, মানে বিক্রিয়া থেকে তাপ আরো শোষণ হয়, তাপ আরো কি হয়, শোষণ হয় 180 কিলোজুল। তাহলে হয় আমরা এভাবে লিখতে পারি, অথবা লিখতে পারি N2 প্লাস O2 2NO, কমা del H equals to প্লাস del H কিন্তু সামনে হয় প্লাস না মাইনাস দিতেই হবে, বুঝছো? ফাঁকা রাখা যায় না। অন্যান্য সময় কি সিম্পল ম্যাথমেটিক্সে কোনো কিছু নাই মানে প্লাস আছে, কিন্তু del H এ আমরা হয় প্লাস দিতে হবে না মাইনাস দিতেই হবে। তাহলে এখানে প্লাস কেন del H? কারণ হচ্ছে এখানে তাপ শোষিত হচ্ছে, তাপ কি হচ্ছে, শোষিত হচ্ছে। প্লাস কারণ হচ্ছে রিঅ্যাকট্যান্টের প্রেসার বেশি, তাপ রিঅ্যাকট্যান্টের হিট বেশি ছিল। মনে করি এটা ছিল হচ্ছে তোমার 280, এই 280 180 এগুলো তোমাদের বোঝার জন্য লিখতেছি, বুঝছো? এগুলো আসলে এক্সাক্ট ভ্যালু না, এটা রাফ, তোমাদের বোঝার জন্য রাফ। হ্যাঁ, মাইনাস মনে করো 100, তাহলে পজিটিভ হবে কি না? রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে গেলে হিট আরো কমে গেল, বুঝছো? যদি হিট কমে যায়, শোষিত হয় বা অ্যাবজর্ব হয়, হ্যাঁ, তখন এটাকে বলা হয় তোমার এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তো del is equal to পজিটিভ। del is পজিটিভ মিন্স হিট ইজ অ্যাবজর্বড, আর del is নেগেটিভ মানে হচ্ছে হিট ইজ ইভলভড। তোমরা কি বুঝতে পেরেছো যে বিক্রিয়া হিটের উপর ভিত্তি করে যে বিক্রিয়া দুই ধরনের, সেটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কিন্তু নিচে স্যার একটা NO আছে না স্যার, তাহলে ওইটা তো N2O3 হওয়ার কথা, কারণ ভ্যালেন্সি নাইট্রোজেনের যেহেতু 3, তাহলে হ্যাঁ, অক্সিজেনের পাশে এটা একটা স্পেশাল টাইপ গ্যাস। হ্যাঁ, আমি এই জন্য বলছি এটা এক ব্যতিক্রম। হ্যাঁ, এটা একটা স্পেশাল কেস, ঠিক আছে? তুমি যেটা ধরছো এটা আমি জানি তুমি বলবো, এই জন্য শুরুতে বলছি যে বিক্রিয়াটা একটু ব্যতিক্রমী, রাইট? আচ্ছা, ক্লিয়ার, বুঝতে পেরেছো? Yes, স্যার। আচ্ছা, দেন আমরা বিক্রিয়া দুই ভাবে শিখলাম। একটা হচ্ছে প্রথম ছিল হচ্ছে তোমার ডিরেকশন, আর দ্বিতীয় হচ্ছিল হিট চেঞ্জ। হিট চেঞ্জের উপর দুই প্রকার, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক। এখন আমরা শিখবো হচ্ছে তোমার ইলেকট্রন ট্রান্সফার, অক্সিডেশন রিডাকশন। ইলেকট্রন ট্রান্সফারের আগে আমরা কিছু বেসিক জানা লাগবে, অক্সিডেশন নাম্বার জানা লাগবে, অক্সিডেশন নাম্বার। তাহলে ওই রিঅ্যাকশনে যাওয়ার, আমি যেটুকু পড়াইছি ওই দুই এই রিঅ্যাকশন কি ক্লিয়ার, বা কোনো প্রশ্ন আছে? ছেলেরা, ওই দুই যে কি যেন বলে, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক এবং তোমার রিভার্সিবল, ইরিভার্সিবল কি ক্লিয়ার, আর নাকি কোনো প্রশ্ন আছে? আমার নেটটা আবার স্লো হয়ে গেছে। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আগের যে যে চারটা রিঅ্যাকশন পড়ালাম, এতে কি কোনো মানে কনফিউশন আছে, বা নাকি বুঝছো পুরোটাই? আচ্ছা, এখন আসো অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনের জন্য অক্সিডেশন নাম্বারটা আমার জানা লাগবে। হ্যাঁ, আমি তোমাদেরকে ব্যালেন্সই শিখাইছিলাম না ক্লাসে? ওই যে সহজ পদ্ধতিতে সবগুলো ব্যালেন্সই শিখাইছিলাম না তোমাদেরকে, মনে আছে? যে হাত ধরে ধরে, আঙ্গুল ধরে ধরে ব্যালেন্সই শিখেছিলাম। ছেলেরা, তোমরা ব্যালেন্সই তো জানো, তাই না? প্লিজ রেসপন্স করো। জি স্যার। হ্যাঁ, ব্যালেন্সিটাকে Yes, sir. প্লাস মাইনাস দিলে হচ্ছে অক্সিডেশন নাম্বার। তাহলে ব্যালেন্সি ধাতু বা মেটালের ক্ষেত্রে প্লাস হবে, মেটালের ক্ষেত্রে ব্যালেন্সিকে প্লাস করে দিলে কি হবে, অক্সিডেশন নাম্বার হয়ে যাবে। আর নন মেটালের ক্ষেত্রে মাইনাস করে দিলে অক্সিডেশন নাম্বার হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট ওয়ে, আমরা তো আগেই ব্যালেন্সই জানি। তাহলে আমরা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন নেক্সট ক্লাসে শিখবো, বাট আমরা অক্সিডেশন নাম্বারটা এই ক্লাসে জেনে নিই।
তাহলে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত? সোডিয়াম বলো তো, সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত? সোডিয়ামের ভ্যালেন্সি 1, সো অক্সিডেশন নাম্বার +1। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, তাহলে এটার অক্সিডেশন নাম্বার কত? +2। এরকম অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3, তাহলে অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার কত? +3। বুঝেছো? যেমন মনে করো কার্বন বা মনে করো নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার ভ্যালেন্সি কত? 3, তাহলে অক্সিডেশন নাম্বার -3, রাইট? অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, অক্সিডেশন নাম্বার -2। তাহলে মেটাল হলে তার ভ্যালেন্সিকে প্লাস করে দিলে তার অক্সিডেশন নাম্বার হবে, আর নন মেটাল হলে তার ভ্যালেন্সিকে মাইনাস করে দিলে কি হবে? অক্সিডেশন নাম্বার হবে। ফ্লোরিন কত? ভ্যালেন্সি কত ছিল? ফ্লোরিনের ভ্যালেন্সি ছিল 1, তাহলে অক্সিডেশন নাম্বার হবে -1। ক্লোরিন, স্যার ব্রোমিন, যদি ভেরিয়েবল ভ্যালিয়েন্সি দেখায়? ভেরিয়েবল ভ্যালেন্সি হলে অসুবিধা নাই, সবগুলো না, যেটা ভেরিয়েবল ভ্যালেন্সি এটা আমরা বের করতে হয়, ক্যালকুলেশন করে বের করতে হয়, ঠিক আছে? স্যার ক্লোরিনও কত রিডক্স হবে? রিঅ্যাকশন আবার একটু বুঝাবেন স্যার? বুঝি আমি নাই, নেট চলে গেছে বলো কোনটা? স্যার। রিডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন পড়াই নাই আমরা, আগে অক্সিডেশন নাম্বারটা শিখে তারপর নেক্সট আচ্ছা, ক্লাসে রেডক্স রিঅ্যাকশন পড়াবো। হ্যাঁ, ওকে কেন? স্যার। যেন ইজিলি স্যার বুঝতে পারো। তাহলে কি ইনার্ট গ্যাসের অক্সিডেশন নাম্বার কি 0 হবে? 0, ইয়েস, রাইট। ওকে, তাহলে দেখো এই যে অক্সিডেশন নাম্বার, একজন বললো যে কিছু আছে চেঞ্জেবল ভেরিয়েবল, হ্যাঁ, ওইটা কিভাবে বের করব? যেমন হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? হাইড্রোজেনের যখন অধাতুর সাথে হবে তখন হাইড্রোজেনের হচ্ছে +1, ঠিক আছে? যখন ধাতুর সাথে হবে হাইড্রোজেন তখন তার অক্সিডেশন নাম্বার হবে -1। হাইড্রোজেন হচ্ছে কি জানো? যে বিভিন্ন রকম আচরণ করে, যখন একটা অধাতুর সাথে বিক্রিয়া করে সে ধাতুর মতো আচরণ করে। যেমন HCl এ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে, হ্যাঁ, হাইড্রোজেনের হচ্ছে +1 আর ক্লোরিনের হচ্ছে -1, বুঝছো? আবার মনে করো লিথিয়াম হাইড্রাইড LiH, হ্যাঁ, এখানে মনে করো হাইড্রোজেন হয়ে যাবে -1, এটা হয়ে যাবে +1। বুঝতে পেরেছো? ক্লিয়ার? Yes, sir. ওকে, ইয়েস স্যার। এখন হচ্ছে আমরা যেগুলো ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার সেগুলো কিভাবে ক্যালকুলেশন করব, এটা পরীক্ষায় খুব আসে। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন, ক্যালকুলেট দা অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। যেমন মনে করো সালফারের অক্সিডেশন নাম্বার অনেকগুলো, হ্যাঁ, তো এটা কিভাবে আমরা বের করব কিভাবে? বা ম্যাঙ্গানিজের স্যার মানে অক্সিডেশন নাম্বার হাইড্রোজেন যেমন অনেকগুলো। স্যার মেটাল, মানে হাইড্রোজেনের পজিশন অনুযায়ী এর অক্সিডেশন নাম্বার হবে। হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেন কার সাথে আছে সেটার উপর, কখনো +1 কখনো -1, হ্যাঁ, বুঝছো? ধাতুর সাথে থাকলে হচ্ছে -1 আর অধাতুর সাথে থাকলে হচ্ছে +1, কার সাথে সে যৌগ গঠন করছে। এখন আমরা তো কিছু কমন অক্সিডেশন নাম্বার জানি যেগুলো আনচেঞ্জড, কনস্ট্যান্ট, আর যেগুলো ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার সেগুলো আমরা কিভাবে বের করব? যেমন মনে করো আমি বললাম যে KMnO4, ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত? অথবা আমি আরেকটা বললাম যে MnO2 তে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত? তো কিভাবে ক্যালকুলেশন করব? অথবা আমি আরেকটা বললাম যে MnO4 মাইনাসে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত? তো যাকে বের করব তারটাকে আমরা কি লিখবো? এক্স, তাকে এক্স ধরবো, হ্যাঁ, আর টোটালটার হচ্ছে 0। তাহলে পটাশিয়ামের ব্যালেন্সি কত? পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার কত? +1। কত? +1 প্লাস ম্যাঙ্গানিজের কত ধরবো আমরা? এক্স, যেহেতু জানি না, প্লাস অক্সিজেনের কত? -2, আছে কয়টা? 4টা, ইকুয়ালস টু 0 বা অর, সরি তোমরা তো ইংলিশ ভার্সন, অর +1 +1
ধরো প্লাস x minus 8 equals to 0 or x minus 7 equals to 0 or x equals to plus 7 তাহলে এখানে ম্যাঙ্গানিজের ব্যালেন্সই কত প্লাস 7 কত অক্সিডেশন নাম্বার কত প্লাস 7 স্যার +7 হ্যাঁ বুঝতে পেরেছো আবার এটাতে করে দেখি ম্যাঙ্গানিজের কত এটা হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ তো x ধরবো x প্লাস স্যার এখানে যদি 1 যেমন 1 এর আগে প্লাস আছে স্যার এই প্লাসটা কি লিখতেই হবে লিখতে হবে অক্সিডেশন নাম্বারে আগে কিছু লিখতেই হয় এটা লিখতেই হবে হ্যাঁ এটা কি হবে x plus 2 সরি 2 into minus 2 equals to 0 আমার 2 মিনিট সময় আমি একটু দ্রুত করতেছি x minus 4 equals to 0 তারপর x equals to কত +4 প্লাস 4 তাহলে এখানে ম্যাঙ্গানিজের হচ্ছে প্লাস 4 তাহলে এটাতে কত ম্যাঙ্গানিজের যেগুলোর উপরে পাওয়ার থাকে পাওয়ারটা কি হয় ওই ডান পাশে বসে তাহলে দেখে এটাতে হবে x প্লাস -2 into 4 equals to -1 বুঝতে পেরেছো এই মাইনাস একটা মানে -1 তাহলে যেগুলোর পাওয়ার থাকবে চার্জ থাকবে চার্জটা রাইট সাইডে বসে or x plus না x minus 8 equal to -1 or x equals to -1 plus 8 সাইড চেঞ্জ স্যার ম্যাঙ্গানিজের কি ভেরিয়েবল ব্যালেন্সি? হ্যাঁ এখানে ম্যাঙ্গানিজের ভেরিয়েবল ব্যালেন্সি ডি ব্লক যারা আছে সবার ভেরিয়েবল ব্যালেন্সি বুঝছো ডি ব্লক পড়েছি না আমরা পর্যায় সারণী চ্যাপ্টার কে পড়াইছে আমি পড়াইছিলাম আমি তো পড়াইছি মনে হয় একটা ক্লাসে রিভাইজ তাই না ডি ব্লক কি ভেরিয়েবল ব্যালেন্সি ডি যারা আছে ডি অরবিটাল ইলেকট্রন যারা আছে তারা সবাই ভেরিয়েবল ম্যাঙ্গানিজ আয়রন যা আছে আয়রন 2 হয় আয়রন 3 হয় ম্যাঙ্গানিজ 7 হয় ম্যাঙ্গানিজ 4 হলো ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে কিভাবে অক্সিডেশন নাম্বার বের করতে হয় জি স্যার। আচ্ছা তাহলে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে অক্সিডেশন নাম্বার কিভাবে বের করতে হয় আর যতটুকু পড়েছি চারটা রিঅ্যাকশন হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন পড়ব তাহলে অক্সিডেশন নাম্বারটা ক্লিয়ার হলে রিঅ্যাকশন বুঝবা আজকে রিঅ্যাকশন পড়ালে তোমাদের কাছে কঠিন লাগতো ছেলেরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার আসসালাম আসসালামু আলাইকুম